আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে, আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই, আমার ট্রাক যেতে চায়, ব্যবসা করবে, পেঁয়াজ আনবে, বিদ্যুৎ আনবে। আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান, ত্রিপুরা যান, কুমিল্লা হয়ে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু শুধু আপনি নেবেন, আমি কিছু পাবো না, আমি দেবো না, এটা তো চুক্তি হতে পারে না। আপনি বার্মা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে, কিন্তু বার্মা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না, সেটা কেমন কথা হলো? অতএব আমরা কানেক্টিভিটির বিপক্ষে না। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম। এবার আওয়াজ তুলতে শুরু করো বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকল বিরোধী দলীয় নেতাকর্মীরা। দর্শক, বাংলাদেশের বুক ছিঁড়ে বাংলাদেশের উপর দিয়ে নিজেদের স্বার্থ আদায়ের জন্য আমাদের বাংলাদেশের প্রায় 800 কিলোমিটার রেলপথ ব্যবহার করবে ভারত। দর্শক, ভারত ঠিকই তাদের স্বার্থ আদায় করছে বাংলাদেশের রেলপথ বা বাংলাদেশের ভূখণ্ডকে কাজে লাগিয়ে, কিন্তু ভারতের ভূখণ্ড আমাদেরকে কতটুকু কাজে লাগাতে দিচ্ছে, অথবা ভারতের সেনাবাহিনী আমাদেরকে ঠিক কতটুকু সুযোগ দিচ্ছে। যদি ভারত আমাদেরকে সুযোগ দিত তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র আরো অনেক দূর এগিয়ে যেতে পারত। কিন্তু ভারত যদিও নামে নামে আমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে, কাছে আমাদেরকে তাদের কাছে জিম্মি করে রাখতে চায়। দর্শক, এখানে একজন নেতার একটি বক্তব্য প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, যেখানে এই নেতা দাবি করছে বাংলাদেশ হচ্ছে একটি ভারতের ভূখণ্ড এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী। দর্শক, তিনি এই কথাগুলো সত্যি অনেক কষ্টের দ্বারা বলেছে, এটা আমরা ফিল করতে পারি। আপনাদেরকে আজকে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন যাওয়া বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। দর্শক, ভিডিওটি লাইক দিয়ে রাখেন এবং পরবর্তীতে আবারও নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখেন। চলুন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটু দেখেন দর্শক শেষ পর্যন্ত। লিখে বলছি, বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা 800 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন, এখানে ট্রেন পড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। স্লিপার খুলে ফেলা, ট্রেনের লাইন উঠায়া দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায়া দিয়ে মানুষ মারা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি 800 কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে, মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে? অসম্ভব ব্যাপার, হইতেই পারে না। কানেক্টিভিটি হইতেই পারে। আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে, আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই, আমার ট্রাক যেতে চায়, ব্যবসা করবে, পেঁয়াজ আনবে, বিদ্যুৎ আনবে। আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান, ত্রিপুরা যান, কুমিল্লা হয়ে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু শুধু আপনি নেবেন, আমি কিছু পাবো না, আমি দেবো না, এটা তো চুক্তি হতে পারে না। আপনি বার্মা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে, কিন্তু বার্মা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না, সেটা কেমন কথা হলো? অতএব আমরা কানেক্টিভিটির বিপক্ষে না, কিন্তু সেই কানেক্টিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে। এটা একপাক্ষিক হলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী, এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে, এটা আপনি মেনটেন করতে পারবেন না। চুক্তি শেষ না, লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ। এই জন্য আমরা বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, কারণ দাম সদগার বাংলাদেশ না, কোনোভাবে ছোট করবেন না। শেখ হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না। বাংলাদেশ অনেক বড়, 20 কোটি মানুষের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। অতএব এই বাংলাদেশ বিক্রি হইতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে 2 দিনের সফরে বাংলাদেশের এই দখলদার সরকারের একটা ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং 2 দিন সফর শেষে তারা বাংলাদেশে ফিরে এসেছে। যে সফর, যে ছোট ছোট ব্রিফিংগুলো করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা এই দিল্লি সফরের সাবস্ট্যান্স খুব বেশি জানতে পারি। আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে এই সফরে যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেগুলোর কন্টেন্টস কি এবং কি কি বিষয় সেখানে আছে, বাংলাদেশের স্বার্থ কিভাবে সেখানে রক্ষা করা হয়েছে, অবকাঠামো পুনরুজ্জীবিত করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আসলে জানবার চেষ্টা করেছি। দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা সাবস্ট্যান্টিভ কোনো কিছু জানবার সুযোগ এখনো পাইনি, কিন্তু সোফার যেগুলো আমরা গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি সেটা খুবই ভয়ঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে সার্বভৌমত্বের সাথে সাথে টিকে থাকবার যে লড়াই, সেই লড়াইয়ে এটা কোনোভাবেই সহায়ক বলে আমরা মনে করছিলাম। তাই এবি পার্টির পক্ষ থেকে আজকে আমরা বোধ করছি যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার ভিতরে অনেকগুলো নবায়িত হয়েছে, আগেই স্বাক্ষর করা ছিল, অনেকগুলো নতুন। নতুনতার ব্যাপারে 3টা ব্যাপারে আমরা শুনেছি, যেটা মানে স্মারক না, সেটা হচ্ছে যে চুক্তি। আবার কোথাও কোথাও দেখলাম যে 10টাই স্মারক, আসলে কি সে ব্যাপারে আমরা এখনো পুরোপুরি জানি না। 2-3টা স্মারকের ব্যাপারে আমাদের বেশি কনসার্নিং মনে হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে আমাদের সমুদ্র সীমার ব্যাপারে, যে সো কল্ড ব্লু ইকোনমির সাথে পার্টনারশিপ করার ব্যাপারে যে স্মারকটা স্বাক্ষরিত হয়েছে। দ্বিতীয় যে ব্যাপারে আমরা কনসার্ন, সে বিষয়টা হচ্ছে
ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে আমাদের টোটাল যে সাইবার স্পেস আছে, আমাদের ইন্টারনেট, মোবাইল, এই নেটওয়ার্কিং সিস্টেম, এটার কোঅপারেশনের ব্যাপারে এখানে আলাপ করা হয়েছে। আমাদের স্পেস নিয়ে এখানে একটা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনাতে সবচেয়ে বেশি এসছে সেটা হচ্ছে ট্রেন লাইন। আপনারা হয়তো জানেন যে ফখরুদ্দিন মইনুদ্দিনের সময় যে একটা গাদ্দার সরকার ছিল 111-এ, তারা 2008 সালে একটা চুক্তি করেছিল ট্রান্স এশিয়ান কানেক্টিভিটির নামে। এবং সেখানে শুধু ভারত ছিল না, সেখানে চায়না ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, মালয়েশিয়া পর্যন্ত ছিল, যে একটা ট্রেন কানেক্টিভিটির মধ্য দিয়ে এই দেশগুলোর সাথে আমরা কিভাবে যোগাযোগ বাড়াতে পারি, যেটা বর্তমান বাস্তবতাতে দুনিয়ার গ্লোবাল স্ট্যান্ডার্ডে খুবই একটা ন্যাচারাল প্র্যাকটিস। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই রেজিম হঠাৎ করে 2008 ডিসেম্বরে ক্ষমতা আসার পর থেকে এই কানেক্টিভিটি ট্রেনটিটা অন্য সকল দেশ ছাপিয়ে এসে শুধুমাত্র বাংলাদেশ ভারতের মধ্যে এসেছে। এবং গত কয়েক মাসের আলোচনাতে আমরা দেখলাম যে ভারত সরকার ইতিমধ্যেই 850 থেকে 1150 কিলোমিটার লম্বা ট্রেন নেটওয়ার্কের প্রস্তাব করেছে, যেটা যদি পুরো নেটওয়ার্কের ম্যাপটা কেউ দেখে আপনি বুঝবেন না যে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র আছে। আপনারা বুঝবেন যে একটা ভারত রাষ্ট্রের এক প্রান্ত থেকে ট্রেনে আপনি আরেক প্রান্তে চলে যাচ্ছেন। এই যে সাবসার্ভিয়েন্ট ফরেন পলিসির মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ডকে করিডোর বানিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ কিভাবে নষ্ট করছে, ভুলুণ্ঠিত করছে, সেটার প্রতিবাদ জানানো আমরা মনে করেছি যে আমাদের নাগরিক দায় এবং দায়িত্ব। বাংলাদেশের এই কোটি কোটি ঘুমিয়ে থাকা প্রজাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, পৃথিবীর কোনো আইনে স্বাধীনতার অধিকার স্বীকার করা হয় না, এটা লড়াই করে আদায় করতে হয় এবং স্বাধীন থাকতে হয়। সার্বভৌমত্বের কোনো ইউনিভার্সাল রাইট নাই। মানুষকে লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে হয় এবং সেখানে বেঁচে থাকতে হয়। যারা এদিকেও মনে করে থাকেন যে 71 সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে বলে এই দেশ কালের পর কাল, অনন্ত কাল ধরে স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, তারা বোকা স্বর্গে বাস করছে। তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন এবং সার্বভৌম রাখবার লড়াইটা প্রতি প্রজন্মের লড়াই। এটা প্রতি প্রজন্মকে তার মতো করে লড়াইটা করতে হবে। আমরা মনে করছি যে এই দখলদার সরকার, আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লর্ড ক্লাইভ, জগন শেখ আর মীর জাফরদের মতো যেভাবে দেশটাকে লুটে পুটে খাচ্ছে, এর প্রতিবাদ করা এবং আমাদের পূর্বপুরুষদের মতো করে লড়াই করে যাওয়া আমাদের নাগরিক দায়িত্ব। এই লড়াইয়ের অংশ হিসাবে আজকে আমাদের এই গ্রুপ। আমরা মনে করছি যে বাংলাদেশ রাষ্ট্রকে এবং তার জনগণকে নতুন করে ভাবতে হবে যে সে কি ধরনের রাষ্ট্রে বসবাস করতে চায়। আপনারা যদি করদ রাজ্যে বসবাস করতে চান, অনির্বাচিত মুখ্যমন্ত্রীর অধীনে জীবনযাপন করতে চান, চয়েস কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মর্যাদা এনে বেঁচে থাকতে চান, আপনাদের লড়াই করে বাঁচতে হবে। আপনারা জানেন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের এই দখলদার সরকারের ডেলিগেশন চায়না যাবে, বেইজিং যাবে। এবং সেখানে ইতিমধ্যে চায়নার কাছে তারা $7 বিলিয়ন সাহায্য চেয়েছে। একটা বড় আকারের বাজেট, যেটা কর দিয়ে পোষানো যাবে না এমন একটা বাজেট বাস্তবায়নের জন্য। এবং আমরা ধারণা করছি বেইজিং সফরকে সামনে রেখে বাংলাদেশের এই অনির্বাচিত দখলদার সরকারকে দিল্লিতে সামন করা হয়েছে। এই মীর জাফররা গিয়ে দিল্লিতে কি দিয়ে আসছে? পলাশী দিবসে। পলাশী দিবস ছিল গতকালকে, যেখানে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালে। তাই বাংলার ফাঁক বাতাসে 2024 সালে কি বাস্তবতা বিরাজ করছে সেটা বোঝা এবং বোঝানোর দায় থেকে, দায়িত্ব থেকে আজকের এই ব্রিফিং। এফডি একটা ডিপার্টমেন্ট আছে, সচিবালয়ের একটা ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ভেঙে করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভেঙে সশস্ত্র বিভাগকে আলাদা করে ডিপার্টমেন্ট করা হয় না, এটা সামরিক সরকাররা করেছে। তো এখানকার একজন প্রিন্সিপাল স্টাফ অফিসার, একজন লেফটেন্যান্ট জেনারেল, উনি সফরে ছিলেন এবং একজন কর্নেল গেছেন। এই ভদ্রলোক হচ্ছে মিলিটারি প্ল্যানিং অপারেশন এগুলোর দায়িত্বে। এই দুই ভদ্রলোক এই ডেলিগেশনের অংশ ছিলেন এবং 10টা যে এমওইউ স্বাক্ষর হয়েছে তার ভিতরে একটা এমওইউ হচ্ছে সামরিক সহযোগিতা বিষয়ক। মানে বাংলাদেশের যে ডিফেন্স কলেজ আছে, স্টাফ কলেজ আছে, এখানে আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন, উনি কিছু পরে কথা বলবেন এটা নিয়ে, যে বাংলাদেশের স্টাফ কলেজের সাথে ইন্ডিয়ান স্টাফ কলেজের কোঅপারেশন এগ্রিমেন্ট হয়েছে। ওয়েল, আমাদের তো সকল দেশের স্টাফ কলেজের সাথে একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম অলরেডি আছে। প্রিয় দর্শক, আপনি এখানে কিন্তু এই ভাইয়ের কথাগুলো শুনলেন। এই ভাই যে কথাগুলো বলেছে, এই কথাগুলা আমার মনে হয় না উনি তার নিজের কোনো স্বার্থের জন্য বলেছে, বরং এই কথাগুলো বাংলাদেশের সাধারণ জনগণের মনের কথা। তিনি বাংলাদেশের জনগণের জন্যই তিনি কথা বলেছে, কারণ তিনি একজন রাজনীতিবিদ বলেই তিনি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলছে। দর্শক, তার এই কথার সাথে আপনি কতটুকু সহমত পোষণ করবেন, আর ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন, সবকিছু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে উল্লেখ করবেন। ভিডিওটি লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।